স্বাগত জানাচ্ছি সবাইকে নিটল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, নির্বাচন পদ্ধতি কেমন হবে এই বিরোধে 2014 সালের নির্বাচনে বিএনপি সহ কয়েকটি দল অংশ নেয়নি। প্রায় 3 বছর পর আবার প্রশ্ন দেখা দিয়েছে আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনে সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারেরও একটি রূপরেখা তুলে ধরবেন বলে তিনি জানিয়েছেন। নির্বাচন কি সর্বসম্মত একটি সরকারের অধীনে হবে নাকি দলীয় সরকারের অধীনে, এই সব নিয়ে কথা বলবো আজ। আগামী সাধারণ নির্বাচন এবং এর পদ্ধতি, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, আছেন বিএনপি নেতা ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আশিকুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি আমিনুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করছি। যে সাধারণত সরকার মধ্যভাগে বা পেরিয়ে যখন শেষ ভাগে যায় তখনই নির্বাচন নিয়ে একটু আলোচনা হয়, একটু প্রস্তুতি কথাবার্তা বলে। আপনার কি মনে হয় যে দেশে রাজনীতি রাজনীতিতে এখন পরবর্তী নির্বাচনের ভাবনা এসেছে বা আসা উচিত? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এশিয়ান টিভি দর্শক যারা দেশে এবং দেশের বাইরে অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথাগুলো শুরু করতে চাই। তো এটা তো অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যেই নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও আওয়ামী লীগের সর্ব জায়গায় একটা নির্দেশনা দিয়েছেন যে আমাদেরকে আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকে কাজ করতে হবে। তো এই ঘোষণার মাধ্যমে কিন্তু মূলত নির্বাচনী আবহাওয়াটা তৈরি হয়ে গিয়েছে, এটা নিয়ে আর কোনো ধরনের সংশয় নেই। এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, বিভিন্ন কর্মসূচিগুলো গ্রহণ করছেন। এবং যে বিষয়টা আপনি শুরুতেই বলেছিলেন যে ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির চেয়ারপারসন একটি 13 দফা সম্বলিত একটি দাবি জানিয়েছেন, যদিও বা অনেকেই 13 দফাকে আনলাকি 13-এর সাথে তুলনা করে বলতেছেন যে শুরুতে যেখানে আনলাকি 13 সেটার আদৌ কি ভবিষ্যৎ হবে সেটা নিয়ে অনেকেই কথা বলছেন। এনিওয়ে আমাদের দেশে সেটা পরবর্তী বিষয়, আমি জাস্ট বলার জন্য বললাম। তো কিন্তু সেখানে এই 13 দফার যেই দফাগুলো উনি দিয়েছেন এর মধ্যে একটি দফা হচ্ছে স্বাধীনতার পর থেকে 72 সাল থেকে আজ অবধি বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো দলের সাথে আলোচনা করেই একটি নির্বাচন কমিশন গঠনের কথা তিনি বলেছেন। আমি মনে করি তার এই প্রস্তাবটাই কিন্তু যথেষ্ট যে আলোচনার পথ বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আমি কি আপনাকে একটু দেব এখানে সংশোধন? হ্যাঁ বলেন। এই প্রস্তাবটা কিন্তু শুধুমাত্র ওইটা না, কিংবা দিয়ে দেওয়া আছে, উনি এটাও বলেছেন। এটা আছে, এটা আছে, সুতরাং কিংবা দিয়ে আপনারা আগেরটা বাদ দিয়ে শুধু কিংবা কিংবার পরটা হচ্ছে, এটা তো উনি বলেছেন, বাদ দিয়ে হতে পারে। এটা তো উনি বলেছেন। জামাত কেন, আমি সেই কথা বলছি না। আমি বলছি কি উনি বলেছেন 72 থেকে আজ অবধি বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো দলের সাথে আলোচনা করে। তো এখানে 72 থেকে আজ অবধি সংসদে প্রতিনিধিত্বকারী দলের মধ্যে 96-এর 15 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যাদেরকে বেগম জিয়ার স্বামী শুধু ইনডেমনিটি দেননি, যাদেরকে বাংলাদেশি দূতাবাসগুলোতে চাকরি দিয়ে পুরস্কৃত করে সারা বিশ্বে বাংলাদেশের জন্য একটা খুনের জাতির ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন, তিনি স্বামীর উত্তরাধিকার বহন করে 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে বিরোধী দলের নেতাও বানিয়েছিলেন ফ্রিডম পার্টির মাধ্যমে। এখন আওয়ামী লীগকে যদি বলেন তাদের সাথে আলোচনা করে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, তার মানে কি? অর্থাৎ আমরা আওয়ামী লীগের সাথে আলোচনা চাই না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের অথবা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিছু বিষয় থাকে যেগুলোর সাথে কখনো কেউ কম্প্রোমাইজ করতে পারে না। আমি আমার বাবার খুনির সাথে কখনো কম্প্রোমাইজ করব না, যদি আমাদের মধ্যে আদর্শবোধ থাকে। যদিও বা আমরা এখন ক্ষমতার জন্য সবকিছু ভুলে যাচ্ছি। ওই জায়গায় বলছিলাম এই ক্লজটাতে কিন্তু দুইটা অংশ আছে। আপনাকে বলা হচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিংবা, আমার কথা হচ্ছে এই নামটা, এই কথাটা আসবে আলোচনায়, এই প্রস্তাবটা আসবে কেন? আলোচনায় এই প্রস্তাব, আমি কিন্তু জামাতের কথা বলছি না, আলোচনায়, হ্যাঁ, আমি আলোচনায় প্রস্তাবটা দেওয়া মানেই তো ডালমে কুচকালা। আমি তো জায়গাটা শুরুতে বন্ধ করে দিলাম। এখন আপনি বলছেন আসেন আমার পাশে আলোচনা করেন।
আপনি শুধু দরজা বন্ধ করলেন না, আপনি জানলাটাও বন্ধ করলেন এবং সেটা সিলগালা করে দিলেন। আলোচনার জায়গায় আলোচনার প্রস্তাব যখন দিয়েছিলেন 2013 সালে, যখন বলা হয়েছিল যে আমি যদি ভুল না করি যে 24 ঘন্টার মধ্যে যদি আলোচনার প্রস্তাব দেওয়া না হয় তাহলে রোববার থেকে হরতাল। মাননীয় প্রধানমন্ত্রী তখন 16 ঘন্টার মধ্যে ওনাকে ফোন করেছিলেন। উনি ভদ্রতাবশত সেই ফোনটাও ব্যাক করেননি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আবার উপযাচক হয়ে সন্ধ্যা আরেকবার ফোন করেছিলেন। তারপরে আলোচনার ইতিহাস সবাই জানে। তাহলে আমাদের করার কি আছে? এখন আমরা তো পানিতে পড়ে নেই। আপনার কাছে মিস্টার সরোয়ার, আপনার কি মনে হচ্ছে যে নির্বাচন এর একটা আবহাওয়া তৈরি হয়েছে বা নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলার এখন সময় এসেছে? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডেফিনেটলি দেখেন, আমাদের সংবিধানে আছে যে প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা কোন মানের হবে, কার অধীনে হবে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, যদি ভোট কেন্দ্রে না যেতে পারে, তো সেটা জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সেটা তো অবশ্যই আলোচনা হতে হবে। দেখুন, আমার বন্ধু আওয়ামী লীগের নেতা, সে কেন্দ্রীয় কমিটিতে আছে, কথাবার্তার ভিতরে দেখবেন যে গণতান্ত্রিক ডেফিসিট রয়েছে। যে বেগম জিয়ার যে নির্বাচনী, এটা স্যার দিস ইজ এ প্রপোজাল অনলি। প্রপোজালটা হলো যে আপনি প্রপোজাল যে গ্রহণ করবেন অথবা করবেন না, সেইটাই দিয়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে। হ্যাঁ, আমরা যারা করে প্র্যাকটিস করি, আমরা তো অনেক কিছুই করে বলি, কোর্ট কি সবকিছু গ্রহণ করে? এইখানে আপনি 3 বার বললেন যে ওইটা ছিল স্বাধীনতার পর থেকে প্রতিনিধিত্বকারী দল অথবা যাদের এই মুহূর্তে নিবন্ধন আছে। তো ফ্রিডম পার্টি কি নিবন্ধন আছে? আপনার জামাতের কি নিবন্ধন আছে? সো এটা নিয়েও তো আলোচনা হতে পারে যে আপনি, অর্থাৎ আমরা এমন একটা ফার্মেন্টেড জায়গায় চলে আসছি, এমন একটা সিমেন্টেড জায়গায় চলে আসছি, রাজনৈতিক ক্ষমতা এমনভাবে আমার দলে কক্ষিগত হয়েছে যে আমি যেটা বলি সেইটাই রাইট। আমি যখন চাবো তখন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, আমি যখন চাবো তখন আর তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারবে না। এই যে হুমজিকাল আনরিজনেবল বিহেভিয়ার ফ্রম এ মেজর পলিটিক্যাল পার্টি, এইটা জাতীয় স্বার্থের বিপক্ষে যায়, কোনোভাবেই জাতীয় স্বার্থের পক্ষে যায় না। আপনি আলোচনা করলেন, আচ্ছা ঠিক আছে, একটা টেলিফোন দিলেন, আলোচনা তখন যায় নাই, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য গেম। দ্যাট ক্যানট বি। ইন ডেমোক্রেসি ইউ ক্যানট ক্লোজ দ্য ডোর। এবং আপনি যেহেতু ক্ষমতা আছেন, অব্লিগেশন ইজ মোর উইথ ইউ, যে আপনি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আপনি আলোচনার ডোর উন্মুক্ত করবেন। এবং বেগম জিয়া কিন্তু এটাও বলেছে যে এই প্রস্তাবটাই কিন্তু আলোচনার ভিত্তি হতে পারে। আপনি বলেন কোথায় কোথায় আপনার প্রবলেম আছে, সেইটাও তো সর্ট আউট করা যায়। যারা আপনারা সবাই স্বীকার করেন বিএনপি 33 থেকে 35% প্রতিনিধিত্ব করে যে কোনো আন্ডার এনি সার্কামস্টান্সেস, এত বড় একটা জনগোষ্ঠীর যে যারা দল, যে দলের নেতা, তাদেরকে তো আপনি ইউ ক্যানট ইগনোর লাইক দ্যাট। দিস ইগনোরেন্স রিফ্লেক্ট যে আপনার মনের অজান্তে একটা স্বৈরাচারী ধ্যান ধারণা আপনার মনে বাসা বেঁধেছে। আপনার সেইটাকে সরে আপনার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আলোচনার দ্বার মুক্ত করতে হবে এবং সেখানে সবাই সিদ্ধান্ত নেবে যে আগামী নির্বাচন কোনভাবে, কোন পদ্ধতিতে, কার আন্ডার হতে পারে। বিএনপির অবস্থান, আপনার যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এতই যদি আপনার উষ্মা থাকে, আপনি যে কোনো নামে দেন, জনগণের স্বার্থে আপনার একটা গ্রহণযোগ্য, সার্বজনীন, ইনক্লুসিভ একটা নির্বাচন করতে হবে, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি আশিকুর রহমানের কাছে আছি, আগামী নির্বাচন ব্যবস্থায় আপনি নিজে কিভাবে দেখতে চান? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, একজন নাগরিক হিসেবে আমরা সবাই চাই বাংলাদেশে গণতন্ত্র থাকুক এবং সুশাসন থাকুক। গণতন্ত্র এবং সুশাসন কখন থাকে? যখন আমরা নিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারি। আর নিরপেক্ষ প্রতিষ্ঠানও জন্ম নেয় কিন্তু পলিটিক্যাল এগ্রিমেন্টের মাধ্যমে। প্রতিষ্ঠান কিন্তু অ্যাবস্ট্রাক্টলি আকাশ থেকে জন্ম নেয় না। যারা পলিটিক্যাল পাওয়ারের জন্য কম্পিট করে, তারা যখন এক টেবিলে বসে একটা কিছু অ্যাগ্রি করে, সেই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে একটা প্রতিষ্ঠান সৃষ্টি হয়। আপনি যদি সেই নেলসন ম্যান্ডেলার ইতিহাসে যান, নেলসন ম্যান্ডেলারা কিন্তু জেল থেকে বের হয়ে একটা নির্বাচনে চলে যায়নি। মান্থস আফটার মান্থস তার সাথে ডে ক্লার্কের সাথে অ্যাগ্রিমেন্ট হয়েছে, কনসেনসাস হয়েছে, বেসিক কিছু জায়গায় একমত হয়েছে যে না, আমরা প্রতিহিংসার রাজনীতিতে যাব না, আমরা একে অপরের প্রতি পিছনের ইতিহাস আমরা রিপিট করব না। সেই জায়গা থেকে কিছু নিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমাদের দেশেও কিন্তু হয়েছিল 98-তে। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে একটা রুলস অফ দ্য গেম তৈরি হয়েছিল, যেটা 96-তে হয়তো একটু হোঁচট খেয়েছে, তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা তৈরি হয়েছে।
বেসিকলি তত্ত্বাবধায়ক সরকারটা কি ছিল, যে একটা এগ্রিমেন্ট যে হ্যাঁ আমরা ক্ষমতার হাত বদল করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিন্তু বিএনপি। এটা আজকে হয়তো সরদার ভাইদের বলতে কষ্ট হবে, কারণ আমার পলিটিক্যাল এগ্রিমেন্টটা কি ছিল, আপনি বাঁচবেন আমিও বাঁচবো, জনগণ যাকে ভোট দেবে আমরা নির্বাচন করব, এবং আমি যখন বিরোধী দলে থাকবো, সরকারে আসবো, সরকার হবো। কিন্তু 21শে আগস্ট দেখেন, এই পৃথিবীর ইতিহাসে এক একটা ডিফাইনিং মোমেন্ট থাকে রাজনীতিতে। 21শে আগস্ট বাংলাদেশের রাজনীতির 15ই আগস্টের মতো একটা ডিফাইনিং মোমেন্ট। যে লুজ এগ্রিমেন্টটা ছিল বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, যে বেসিক একটা জায়গা ছিল যে ঠিক আছে আমরা দুজনকে ঘৃণা করি, কিন্তু দুজনকে কোনো মতে টলারেট করে রাজনীতিতে বেঁচে থাকবো, এই 21শে আগস্টটা সেই এগ্রিমেন্টটা ভেঙে দিয়েছে। তারপর তারা কি করলো, বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমরা মনে করতাম একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করবে, সেটাকে ইনফ্লুয়েন্স করার ব্যবস্থা, শেষ পর্যন্ত ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে আবারও 15ই ফেব্রুয়ারির একটা নির্বাচন। অর্থাৎ আজকে যে জিরো সাম পলিটিক্স আপনি দেখছেন, অর্থাৎ আই টেক ইট অল, মানে উইনার টেকস অল, সেটার সূচনা বিএনপির কিছু ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। আজকে সাধারণ মানুষ ওইটার জন্য সাফার করছে। কেন আমি আপনার ডেথ চেকে সাইন করে আপনাকে ক্ষমতায় বসাবো, কি আমার এত শখ হয়েছে? অ্যাপার্থাইড রেজিম কি নেলসন ম্যান্ডেলা যদি বলতো না কালোরা ক্ষমতায় এসে সকল সাদা মেরে ফেলবে, তাহলে কি তাদেরকে ক্ষমতায় আসতে দিত নাকি? এইভাবে তো রাজনীতির নেগোসিয়েশন হয় না। বেসিক পলিটিক্যাল এগ্রিমেন্টের জায়গায় যেতে হবে, এবং বেসিক পলিটিক্যাল এগ্রিমেন্ট আমি আমার অল্প জ্ঞানে বুঝি তিনটা জিনিস করলে হতে পারে। ফার্স্ট, বিএনপির সকল ধরনের সহিংসতা থেকে বের হয়ে আসতে হবে। আগামী 2 বছর জনগণ সেই আগুন সন্ত্রাস দেখতে চায় না যেটার কারণে কয়েকশো মানুষ মারা গিয়েছে। সেই ইট ইজ আ ট্রাইড এন্ড ফেইলড স্ট্র্যাটেজি। বিএনপির বুঝতে হবে যে সহিংসতার পথ আলোচনার পথ নয়। 1 2, যাদেরকে, আচ্ছা আমি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে বিএনপির লিডারশিপ ওয়াজ নট পার্টিসিপেটরি ইন, মানে ডিড নট পার্টিসিপেট ইন 21st August গ্রেনেড অ্যাটাক, এটা যদি তর্কের খাতিরেও আমি মানি, তারপরও আমি লুৎফুজ্জামান বাবর আর আব্দুস সামাল পিন্টুকে দলের ইম্পর্টেন্ট পজিশনে দেখতে চাই না, যারা ইন প্রিন্সিপাল according to the law are primary suspects of 21st August grenade attack। আপনি কি সিগন্যাল দিচ্ছেন আওয়ামী লীগকে যে যারা তোমাকে মেরেছে বা মারার প্রক্রিয়ার সাথে সহযোগিতা করেছে তাদেরকে আমি রিওয়ার্ড দিচ্ছি? এটা ওই যে জিয়া রহমান সাহেবরা যেভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন সময় রিওয়ার্ড দিয়েছে, একই কায়দায় কি আপনি বলবেন যে যুদ্ধাপরাধীদের ছেলেদেরকেও সেন্ট্রাল কমিটিতে রাখা? আপনি আমার পুরো কথাটা নিয়ে নিলেন, আমি আপনার সাথে 100% এগ্রি করি। এই যে জামাত এবং 21শে আগস্টের সাথে যারা জড়িত, তাদেরকে যদি ছেড়ে বিএনপি একটা সত্যিকার অর্থে একটা ইতিবাচক একটা অবস্থান নাই, তাহলে বিএনপি অবশ্যই, আমি সরদার ভাইয়ের সাথে একমত, এই দলের 35% ভোট আছে, এটা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা 15 বছর বাংলাদেশের শাসন ব্যবস্থায় ভূমিকা রেখেছে, অবশ্যই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারে, কিন্তু আপনি ওই ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন না সেই যেই ক্যারেক্টার 21শে আগস্ট করেছে। তৃতীয় জায়গাটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তো গতবারই আপনাদেরকে একটা ফর্মুলা দিয়েছে, আপনারা তো সেটা বিশ্বাসের জায়গায় নিলেন না। সর্বদলীয় সরকারের যে ফর্মুলাটা, এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল ইনোভেশন হতো গতবার। আপনারা যদি জামাতের ট্র্যাপে না, ইনক্লুডিং হোম মিনিস্টার অফকোর্স, তা আপনারা যদি জামাতের ট্র্যাপে না পড়ে, আপনারা যদি সেই পুরনো ইতিহাসকে মনে করবেন রিপিট করবে, আর্মি আবার ক্ষমতা নিয়ে নিবে, এইটাকে না মনে করে আপনারা যদি সর্বদলীয় সরকার ব্যবস্থাকে একটা সুযোগ দিতেন, তাহলে বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন হতে পারত, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসটা ভিন্ন হতে পারত। আমরা এখানে কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারি, যদি অনির্বাচিত তথাকথিত সুশীল সমাজের হাতে কালকে আবার ক্ষমতা দিয়ে একটা নির্বাচনের প্রক্রিয়া চেষ্টা করা হয়, তাহলে সেই সুশীল সমাজের সরকার 10 বছর থাকবে না ক্ষমতা, এটা কি কেউ আমরা নিশ্চিত করতে পারবো? আমি প্রশ্ন রাখলাম, আমি অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট, আমার কাছে সেই উত্তর নেই। তা আমার কাছে মনে হয় গতবারই আমাদের কাছে একটা আলো ছিল, একটা দরজা ওপেন হয়েছিল, সেটা বিভিন্ন কারণে বিএনপি কাজে লাগাতে পারেনি। তো আগামী 2 বছর সেই পলিটিক্যাল ইনোভেশন যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিল, অল পার্টি গভর্নমেন্ট, হ্যাঁ আপনারা মডিফিকেশন সাজেস্ট করেন, সেই ফর্মুলাটার অ্যাড সাবট্রাক্ট করে তার আশেপাশে রেখে একটা মডিফিকেশন সাজেস্ট করেন, 2 বছরের গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা হবে। বাট তার কিন্তু একটা প্রিকন্ডিশন আছে, আপনি গুডউইল জেনারেটিং এক্সারসাইজ করেন, দলের মধ্যে বাবর এবং পিন্টুদের রেখে এবং
যুদ্ধ অপরাধীদের ছেলেদেরকে প্রতিষ্ঠিত করে আপনাদের সাথে একটা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির আলোচনা হবে, এটা বিশ্বাস করা কঠিন। আমিনুল ইসলাম, আমি আপনার কাছে আসছি যে আপনার কি এবার মনে হচ্ছে যে প্রচলিত যে আমাদের যে এখন সংবিধানে যে অবস্থা আছে সেটাতেই হবে এবং আগামী নির্বাচনটা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে? আমি আসছি এই জায়গায়, আমি একটু অ্যাড করি আশিক ভাইয়ের সাথে। সেটা হচ্ছে কি, শুধু 21শে আগস্ট না, আশিক ভাই 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, আমরা কোনোদিন শুনিনি যে 15 আগস্ট বেগম জিয়ার জন্মদিন। 92 সাল থেকে সেটাও শুরু হলো। আপনি কত ছাড় দিবেন? স্যাক্রিফাইস জায়গা কতটুকু করবেন? কত জন্মদিন করছে? হ্যাঁ, না 92 থেকে বেগম জিয়ার জন্ম কিন্তু 92 সালে জিনিস, তাই না? এই যে শুরু করলো সব জায়গায়। তারপরে শুধু সেটা না, মেজর খায়রুল একজন জেল হত্যা মামলার আসামি ছিলেন, তাকে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার চাকরি ফেরত দিয়ে মালয়েশিয়ান অ্যাম্বাসেডর করেছিলেন আবার। আপনি মানে আমি যেটা বলেছিলাম যে আপনি শুধু দরজা আলোচনার কথা বলে দরজা বন্ধ করছেন না, আপনি দরজা বন্ধ করছেন, জানলা বন্ধ করছেন, সিল মেরে দিচ্ছেন, তারপর বলেন আলোচনা করেন। আলোচনা হবেই না, হবে। এখন হবে, আমি সেটাই যাচ্ছি। এখন বিষয় হচ্ছে কি যে আগামী নির্বাচনটা কিভাবে হবে, এটা আমাদের সংবিধানে ক্লিয়ার লেখা আছে। মহামান্য রাষ্ট্রপতি, এটা তারই এখতিয়ার, একটা নির্বাচন কমিশনের যেহেতু মেয়াদ শেষ এই ফেব্রুয়ারিতে, উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন। গতবার মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন প্রয়াত, উনি সার্চ কমিটির মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা কমিটি, একটা নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এবার সংবিধান যেহেতু সেই ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছে, রাষ্ট্রপতি সেভাবে করবে। নির্বাচন তো এভাবে হয়, এর তো কোনো বিকল্প নাই। এখন সারারবি যে কথাটি বলতে চেয়েছিলেন যে 30% জনসমর্থনের দল অবশ্যই বিএনপি, সেটা আমি অস্বীকার করছি না, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিলে তো আমরা তাদের সাথে আলোচনায় যেতাম না। এই যে বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ছোট সন্তান মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রী তো মায়ের মমতায় ছুটে গিয়েছিলেন। কি করলেন? শুধু দরজাটা গেটটা তারা লাগিয়ে দিলেন না, ছোট্ট একটা গেট আছে যেন ওই গেট দিয়ে ঢুকতে না পারে, ওই গেটটাও লাগিয়ে দিলেন। তারপরে আপনি বলছেন আলোচনা করবেন। আপনি আমার হত্যাকারীদের, আমার খুনিদেরকে চারদিক দিয়ে সবকিছু খাওয়ায় দাওয়ায় আপনার ঘরে নিয়ে এসে অস্ত্র শস্ত্র নিয়ে আমারে বলেন আপনি আসেন আলোচনা করি। আনিস ভাই, সেটা পলিটিক্স না। সেগুলো হয়তো ভুল ছিল, ভুলটা স্বীকার করুক। ভেরি গুড, খুব ভালো কথা বলেছেন, ভুল স্বীকার করুক। হ্যাঁ, না আপনি চমৎকার কথা বলেছেন, আপনি চমৎকার কথা বলেছেন যে হ্যাঁ বিএনপি বলুক ইট ওয়াজ আওয়ার রং পলিসি, উই ওয়ান্ট টু চেঞ্জ ইট, আমরা নতুন একটা ধারা শুরু করতে চাই। এই আশিক ভাই যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো একটি প্রস্তাব দিয়েছিলেন সর্বদলীয় সরকারের, তাহলে তো আজকে বাংলাদেশ ভিন্ন জায়গায় দাঁড়াতো, সেটাও তো শুরু গ্রহণ করলেন না। এখন মূলত সারোয়ার ভাই যে কথাটি বলছেন যে তত্ত্বাবধায়ক আমি চাই তত্ত্বাবধায়ক হবে না, মানুষ চাইলে হবে। এখনো যদি সারোয়ার ভাইদের পক্ষে মানুষ নামে তাহলে অবশ্যই আমরা যা চাই তা হবে না, মানুষকে নামাতে হবে, সেরকম কর্মসূচি দিতে হবে। বেশ স্যার, এই যে যেটা ভুলের কথা বারবার আছে যে আগামী নির্বাচনটাও যদি আপনার 5ই জানুয়ারির মতোই হয়, সে একই ব্যবস্থাপনা হয়, বিএনপি না যাওয়ার ভুলটা আবার করবে কিনা? সেটা আমি তো আই এম নট ইন এ পজিশন টু রিপ্লাই ইউর দিস কোশ্চেন। তবে আমরা যেটা জানতে পারলাম বেগম জিয়া সে ব্যাপারে হয়তো একটা প্রস্তাব রাখবেন, যেখানে বলা হয়ে থাকে যে বিএনপি সমস্যার কথা বলে, অনেক সময় তারা কোনো প্রপোজাল রাখে না। তো এখন যখন আমরা প্রপোজাল রাখলাম, সেটা নিয়েও আপনারা যারা এটাকে মানে কোনোভাবে আলোচনার পথ উন্মুক্ত করবে না, তারা সেখানে গন্ধ খুঁজবেই। আপনি জানেন আনিস ভাই যে যুক্তি দুই ধরনের, সুযুক্তি এবং কুযুক্তি। তো কুযুক্তির জায়গা তো সবসময় খোলা থাকে। হ্যাঁ, এখন তার আগে যে আমার এখানে দুই বন্ধু আসছে, 2:1, কিন্তু আমাকে কিন্তু আপনার ডাবল সময় দেওয়া উচিত, কারণ তাদের প্রত্যেকটা because he sought nomination from আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের আপনি No, sorry, I never sought nomination from আওয়ামী লীগ. No, never. You contested. I contested from BJP in 2008. But you are very related that to that. may be true. Yeah. So anyway, তত্ত্বাবধায়ক ধ্বংস করছে বিএনপি, এটা বলা যায় তর্কের খাতিরে। কিন্তু আপনার যে কোনো কারণে যে কোনো সিস্টেমের একটা ম্যাল ফাংশন হলো, সেই ম্যাল ফাংশনটাকে তো রিমেডি করা যায়। লাইক দ্য প্রাইম মিনিস্টারের যে জরুরি অবতরণ করলো তার প্লেন, সেটাকে রিমেডি করে আবার একই ফ্লাইটে উনি চলে গেলেন। সো একটা সিস্টেম যদি ম্যাল ফাংশন করে, সেটাই তো গলা কাটার কোনো যুক্তি থাকতে পারে না। 21শে আগস্ট নিয়ে আমরা কথা বলতে চাই না। 21শে আগস্ট এটা তো আমাদের মহাসচিব বলেছে যে ঘৃণিত রাজনৈতিক কালচার, একটা ঘৃণিত অ্যাক্ট, এবং এটা বিচার চলছে।
জাতি দেখতে চায় এটা দ্রুত বিচার হোক, কিন্তু সেই বিচারটা যেন আবার পলিটিক্যাল ট্রায়াল না হয়। আর আগুন সন্ত্রাস এটা নিয়ে একাধিকবার কথা বলা হয়েছে যে আগুন সন্ত্রাস ইয়েস, কোনোভাবে সেটা গ্রহণযোগ্য না, কিন্তু কি করে ছাত্রলীগের যুবলীগের অফিসে সেই পেট্রোল বোমা আবিষ্কার হয়, কিভাবে পুলিশে এগুলো জবাব দেয়, পুলিশ প্রোটেকশনের কিভাবে আক্রমণ হয়, তো যেখানে কেন আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছিল যে এটাকে নকশালের আন্দোলনের মধ্যে দমন করা হবে, এইগুলোও কিন্তু সর্ট আউট করতে হবে, এটা তো বিচার করতে হবে। এখন যুদ্ধাপরাধীর অপরাধে আমি এই 4-5 দিন আগে পেপারে দেখলাম কিশোরগঞ্জের আওয়ামী লীগের সভাপতি যুদ্ধ অপরাধী তার নামে ওইখানে আরেক আওয়ামী লীগ নেতা অ্যাপ্লিকেশন করেছে। তো আপনার দলে কি পাবে? আপনার দলে তো যুদ্ধ অপরাধী আছে, এক নম্বর। হ্যাঁ সেটাই বলছি, ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এক নেতাকে বিচার করা হয়েছে। আপনি যদি এই দেশের নাগরিকত্ব আইন দেখেন এবং বিশ্বাস করেন, আপনার অপরাধের জন্য আনিস ভাই আপনার ছেলে অথবা আপনার স্ত্রী কেন সাফার করবে? আনটিল দেয়ার ইজ এ ল, আপনি ল করেন যে এইটা করলে তার ছেলেরা সাফার করবে। তো আপনার দলে আছে সেটা আপনারা স্বীকার করেন এবং সবাই তো আপনি একজন যুদ্ধ অপরাধীর ছেলে দলে আসলেই যে সেই দল খারাপ হয়ে গেল বা তাদেরকে আনা যাবে না, এটা তো গায়ের জোরের কথা, এটা তো লজিক্যাল কথা না, ইটস নট এ রেশনাল টক। কারণ আপনি একজনের অপরাধের কারণে আরেকজনকে কোনোভাবে শাস্তি দেওয়া উচিত না। এটা কোনো বলছি যে একজন অপরাধী তো আরেকজন সাজা পাবে না, কিন্তু আপনি অপরাধীর ছেলে হয়ে যদি বাপের অপকর্ম ঢাকার জন্য চেষ্টা করেন, যেটা সাকার ছেলেরা করেছিল এখানে, সেটা যদি অপরাধ হয় তাকে ইউ ট্রাই হিম अगेन, তাকে সেই এনে আপনি বিচার করেন। তো আলোর জায়গাটা ছিল যে আপনি জনগণের ম্যান্ডেট নেন, আপনি গণতন্ত্রকে ধ্বংসের মুখে দাঁড় করেন না। আলোর জায়গাটা ছিল যে আপনি পাতানো নির্বাচন করেন না। আলোর জায়গাটা ছিল যে বিএনপি পার্টিসিপেট করে নাই কিন্তু 154 জন আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশন করে না। আলোর জায়গাটা ছিল যে আপনার এই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সঠিকভাবে করেন। যে দলটি নির্বাচনে ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সরকার গঠন করতে পারলো না, সেই কারণে স্বাধীনতা যুদ্ধটা হলো, সেই দলের হাতে বারবার গণতন্ত্র হোঁচট খাওয়া, বারবার ধ্বংস হওয়া, এইটি জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং সেই জায়গা থেকে কবে সরে আসতে পারবে আমি একটা বিরতির পর আবার আসছি। দর্শক বিরতি ফিরে আসছি, সঙ্গেই থাকেন। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন নিডল ডাটা টেবিল টক, আর কথা বলছি আগামী সাধারণ নির্বাচন এবং এর পদ্ধতি। এই শিরোনামে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম এবং বিএনপি নেতা ব্যারিস্টার সরওয়ার হোসেন, এবং আছেন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আশিকুর রহমান। আমি আশিকুর রহমান আপনার কাছেই যাচ্ছি। যে বেগম জিয়া যে ফর্মুলা দিয়েছেন কত দফা, আপনি বলছেন 12-13 যেটাই হোক, এই নির্বাচন কমিশনের একটা সংস্কার প্রশ্নে, এবং সেখানে বলেছেন সব দলের সাথে আলোচনা করে এটা দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। যে আসলে বাংলাদেশে এই ধরনের দল নিরপেক্ষ ব্যক্তিদের খোঁজা সম্ভব কিনা? দেখেন, আমি একটু আবারও যেতে চাই। দেখেন, আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আমি বিশ্বাস করি বিএনপির এই দেশে রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগেরও এই দেশে রাজনীতি করার অধিকার আছে, কিন্তু দুই পক্ষেরই মুক্তিযুদ্ধের পক্ষে হতে হবে। জাতীয়তাবাদী শক্তিরও মুক্তিযুদ্ধের পক্ষের জাতীয়তাবাদী শক্তি হতে হবে, এবং ওইটা যদি বিএনপি হতে পারে তাহলে আলোচনা অবশ্যই সম্ভব। কিন্তু সেই জায়গায় হয়তো সরওয়ার ভাইরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, তারা একটা পুরনো ব্যর্থতা টেনে নিয়ে যেতে চাচ্ছে। সত্যিকার অর্থে জামাত ইজ আ প্রবলেম। আজকের প্রজন্ম, আজকের সেন্টিমেন্ট জামাতের, তারা যদি জামাতের পাশে থাকে এইভাবে, তাহলে তাদের সাথে আলোচনা করা একটা অনৈতিক কাজ হবে। কারণ যারা এই দেশের মানুষ মেরেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, শিশু হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদেরকে মন্ত্রী বানানোর এজেন্ডা নিয়ে যদি তারা আলোচনায় বসতে চায়, তাহলে একটা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি তাদের সাথে কিভাবে আলোচনায় বসবে? তো তাদেরকে বারবার যেটা তারা অভিযোগ করে, তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা, সেটা হয় না কেন? বিকজ এইটা অলরেডি ট্রাইড। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, বিএনপি আবার তাদেরকে সুযোগ করে দিয়েছে। আমরা চাচ্ছি, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিরা চাচ্ছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে জামাতকে নিষিদ্ধ করা হোক। কারণ আপনার দেশের মৌলিক জায়গার বিরুদ্ধে যারা, যেভাবে নাজি পার্টি জার্মানিতে, যেভাবে কমিউনিস্ট পার্টি আমেরিকাতে, অনেক দেশে আছে যে আপনার জাতীয় বিবেকের মৌলিক জায়গার বিরুদ্ধে যারা, সেসব দল কোনো সুযোগ পায় না রাজনীতি করার। তো সেই হিসাবে আমি মনে করি বিএনপিরও সেটা ধারণ করে নেওয়া উচিত যে এই দলটা একটা লায়াবিলিটি। এটা যদি আজকে 2016-তে দাঁড়িয়েও তারা না বুঝে, তাহলে সেটা অন্য একটা জায়গা। দ্বিতীয় কথাটা হচ্ছে নিরপেক্ষ জায়গা। আবার
আলোচনা অবশ্যই হবে। 13 দফা কেন, 1300 দফা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দুইটা ব্যক্তির মধ্যে আলোচনা যখন হবে, দুইটা ব্যক্তি যদি এক হাত পিছনে একটা বন্দুকের উপরে রাখে, তাহলে কিন্তু সে আলোচনা ফল দেয় না। আমার আর আপনার একটা বেসিক বিশ্বাসের জায়গা তো তৈরি করতে হবে। সে বেসিক বিশ্বাসটা কোথা দিয়ে আসবে? আপনি যদি 21শে আগস্টের যারা মূল প্ল্যানার, লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সামাদ পিন্টু, তাদেরকে, আব্দুস সালাম পিন্টু, তাদেরকে যদি আপনি দলের মধ্যে এম্পাওয়ার করেন, তাহলে আপনি কি সিগন্যালটা দিচ্ছেন যে যদি আমি তথাকথিত নির্বাচনের মাধ্যমে কখনো আবার ক্ষমতায় যাই, হিস্ট্রি উইল রিপিট, আবার আর একটা 21শে আগস্ট হবে, আবার আর একটা অপারেশন ক্লিন হার্ট হবে বা অন্যান্য কিছু। তা আমরা তো জাতীয়ভাবে ওই ইতিহাস থেকে বের হতে চাই। তো কিছু গুডউইল জেনারেটিং এক্সারসাইজ যদি বিএনপি করে যে না, আমরা জামাতকে বর্জন করলাম এবং 21শে আগস্টের প্রাইম সাসপেক্ট যারা, তাদেরকে আমরা দল থেকে, বাংলাদেশে একটা বাবর রাজনীতি না করলে কি আসে যায়, বাংলাদেশে একটা আব্দুস সালাম পিন্টু রাজনীতি না করলে কি আসে যায়? যদি এদের জন্য দুইটা প্রধান রাজনৈতিক শক্তির কাছে একটা সমঝোতা হতে পারছে না, তাহলে কেন আমি এদেরকে সরিয়ে একটা নতুন রাজনীতির সূচনা করতে পারবো না? তা আমরা নতুন প্রজন্ম সেই জায়গা দেখতে চাই। গণতন্ত্রের নামে ক্ষমতায় গিয়ে আবার হাওয়া ভবন খুলবো, সেটাকে গণতন্ত্র বললে আমরা হাসবো। মৌলিক গণতন্ত্র আনতে হলে আপনাদের মধ্যেও কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে হবে, আওয়ামী লীগের মধ্যেও কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগেরও দায়িত্ব যে এখন যেই অল আউট রিজেক্ট না করে দিয়ে, যে না 13 দফা একদমই সম্ভব না, এইভাবে অল আউট রিজেক্ট না করে দিয়ে বলেন, বেসিক কন্ডিশন দিয়ে দেন যে লিভ জামাত, তাহলে বেসিক ডিসকাশন হবে। এটাও আমি মনে করি একটা সঠিক জায়গা। তারপর দেখবো বিএনপি যদি জামাতকে ছেড়ে আসলে আলোচনার টেবিলে আসতে চায় না চায়, তারপর দেখবো যে সর্বদলীয় সরকার ব্যবস্থা নিয়ে আসলে খোলামেলা আলোচনা হয় কি না হয়। কিন্তু আমি তো বুঝতে চাই আগে যে বেসিক ট্রাস্ট আমি যদি সেইটা না এস্টাবলিশ করতে পারি যে আমার আর আপনার দুইজনেরই বেঁচে থাকার অধিকার আছে, আজকে বিএনপির কোনো র্যাশনাল, আমি আমিন ভাইয়ের সাথে একমত, ইট ইজ আ হিস্টোরিক্যাল ডিসগ্রেস যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যখন সপরিবারে মারা হয়েছে, এই দেশে ওইটাকে সেলিব্রেট করে একটা দল। এটা তো আপনি আমাকে অসহায় বানিয়ে দিলেন। আপনারা যখন কেক কাটেন আমাদের দেখতে হয়, আমাদের নির্লজ্জভাবে এটা দেখতে হয় যে আমরা কিছু করতে পারি না, আমাদের দেখতে হয়। ঠিক আছে, বাট আমি যদি শেষ করি, এইসব পলিটিক্যাল এক্সাম্পল আমাদের দেশে শেষ করতে হবে, না হলে সেই বেসিক আস্থার জায়গা তৈরি হবে না। আর আস্থার জায়গা না তৈরি হলে কোনো আলোচনা, কোনো ডায়লগ, কোনো ফল নিয়ে আসবে না। আমিনুল ইসলাম, এবার দেখা গেল যে খালেদা জিয়া যে প্রস্তাব দিলেন, এটা এবং পড়ার আগেই মনে হচ্ছে রিজেক্ট করে দেওয়া হলো আপনাদের দলের শীর্ষ নেতাদের তরফ থেকে। তো এটাতে কি বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনের পরিবেশটা কেমন হবে? নির্বাচনের পরিবেশটা খুবই স্বাভাবিক। আর আপনি যেটা বলছেন যে পড়ার আগেই রিজেক্ট করা হলো, আসলে নেড়া কয়বার বেলতলা যায়। আশিক ভাই যেটা বললেন যে আমাদেরকে অসহায় করে দেওয়া হচ্ছে, অসহায় করা হচ্ছে না। 15 আগস্ট কেক কেটে উৎসব করে আমাদের কাটা গায়ে লবণও দেওয়া হচ্ছে না, লবণ দিয়ে আবার ডলে দেওয়া হচ্ছে, ঘষে দেওয়া হচ্ছে। এরপর আপনি বলেন, আর সংবিধান তো লেখা আছে কিভাবে হবে। এখন যদি ওরা জনগণের কাছে হয়তো পপুলার হয়, তাহলে রাষ্ট্রপতি নিশ্চয়ই একটি নির্বাচন কমিশন গঠন করবেন, এবং আমরা আশা করি উনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল সহ যারা মান্যগণ্য ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করেও করতে পারেন, না করেও করতে পারেন। এটা সংবিধান তাকে অধিকার দিয়েছে। এখন কথা হচ্ছে, যদি আমরা মানুষের সাথে অত খারাপ আচরণ করে থাকি, আমাদের জনসমর্থন যদি ওই শূন্য পর্যায়ে গিয়ে পৌঁছে, তাহলে ওই নির্বাচনে তো ডেফিনেটলি বিএনপি ক্ষমতা আসবে। আপনার মনে রাখা উচিত, জনসমর্থন এমন একটা জিনিস, 1970 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ 169-এর মধ্যে 167টি আসনে জয়লাভ করেছিল, সেই নির্বাচনে সামরিক শাসনের অধীনে হয়েছিল। কিন্তু জনগণ আওয়ামী লীগকে বেছে নিয়েছিল বলে জনরায়কে প্রত্যাখ্যান করতে পারেনি। আমরা যদি ফিলিপিনের দিকে তাকাই, করাজন একিনো যে নির্বাচনে তার বিজয় যখন ছিনিয়ে নেওয়া হচ্ছিল, তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে মার্কোসকে শুধু ক্ষমতাচ্যুত করেনি, দেশান্তরী করেছিল। তো আমরা যদি জনগণের কাছে ওইরকম অপাঙ্ক্তেয় হয়ে যাই, অবশ্যই জনগণ তাদের পক্ষে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দূরদর্শী এবং কালজয়ী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি জায়গায়, এমন একটি স্তরে উপনীত করেছেন, যেখানে দেশে এবং আন্তর্জাতিকভাবে বিএনপি
তাদের অবস্থান শূন্যে উপনীত হয়েছে। যে কারণে আপনি যখন বাংলাদেশে বিএনপি সহ জামাতিরা চিৎকার করে বলছেন যে এই সরকারের জনসমর্থন শূন্য, তখন বিশ্বের অন্যতম সবচেয়ে পুরনো বিশ্বস্ত জরিপকারী প্রতিষ্ঠান আমেরিকান গ্যালপ বলেছে এদেশের শতকরা 83% মানুষ মনে করে শেখ হাসিনার জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী এবং তিনি ভালো কাজ করছেন। দলের জনপ্রিয়তার কথা বলেন। এই অবস্থায় আগামী নির্বাচন যে পদ্ধতিতে হবার সেই পদ্ধতিতে হবে এবং বিএনপি যদি পপুলার হয়, দে উইল কাম টু দ্য পাওয়ার। একটা জিনিস বুঝতে যে নির্বাচনকালীন সময়ে এই যে সেনাবাহিনীর হাতে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা বলেছিলেন বেগম জিয়া, আপনারা হঠাৎ ওইদিকে লাইন দিচ্ছেন কেন? দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো বাংলাদেশের মেজরিটি পোর্শন অফ দ্য পিপল মনে করে এটা একটা আস্থার জায়গা, একটা নির্ভরতার জায়গা। সো যারা ক্ষমতাসীন থাকে তারা সাধারণত ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে ভোটের ক্ষেত্রে, যেমন এখন আমরা দেখছি ভোটের আগের রাত্রেই সব কমপ্লিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় মোবাইল কোড যদি আনা হয়, দ্যাট টেক্স টাইম, তখন কালপিটটা চলে যায় অথবা শাস্তি দিতে পারে। সো এটা মোবাইল কোর্টের আওতায় নেই তাদেরকে স্পট সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা। সো এই জন্য তাদের কাছে অনলি ফর দ্য পারপোজ অফ ইলেকশন অ্যান্ড ফর দ্যাট পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, সেই জন্য এটা দেখেন এইখানে অনেক আলোচনা কিন্তু এটা আসছে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের ক্ষমতা কতটুকু, আমি এটা আপনার ব্রেকের পরে আসি। আমরা আর্মিকে গত আওয়ামী লীগ রেজিমে 96 থেকে 2001, তখন আমি সেনাবাহিনীতে কর্মরত, তখন তারা ট্রাফিক কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী নিয়োগ করলো, আপনার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ কেন্দ্রের সেনাবাহিনী নিয়োগ করলো, এছাড়া তো আসি। এই দেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায় নিয়োজিত। তো নিজের দেশের শান্তিতে যদি তারা পার্টিসিপেট করতে না পারে, সেটা বাধাটা কোথায় আপনি বলেন? এই যখনই যে সেনাবাহিনী কোনোভাবে নিয়োগ করা যাবে না, যদিও মিসেস আইবি তার অবস্থান পরিবর্তন করেছে, নির্বাচন কমিশনও বলেছে যে আলোচনা সাপেক্ষে ডিপ্লয় করা যেতে পারে, কিন্তু সেইটা আমার আশঙ্কা আলটিমেটলি সেটা হবে না, কারণ সিগন্যালটা কোনো জায়গা থেকে আসে। যেমন ব্রাহ্মণবাড়ি একটা উপনির্বাচনে আপনার যতটুকু আমার মনে পড়ে, ইলেকশন কমিশন বলেছিল সেনাবাহিনী ডিপ্লয় হবে, পরবর্তীতে তারা ওই সিদ্ধান্ত থেকে ঘুরে যায়, কারণ দ্যাট ওয়াজ নট অ্যাপ্রুভড ফ্রম দ্য পাওয়ার হাউস। অতএব যে দেশের সেনাবাহিনী হিল ট্রাক্সের শান্তি আনয়ন করতে পারে, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, যারা সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স দেশে আনতে পারে, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার শান্তি আনয়ন করতে পারে, বাংলাদেশের বাংলা ভাষা সেকেন্ড বাংলা ভাষা হতে পারে, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কেন তাদেরকে ডিপ্লয় করা যাবে না? এই উত্তরটা আমরা পাচ্ছি না। আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, আশা করছি এবারের সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক, আর কথা বলছি আগামী সাধারণ নির্বাচন এবং পদ্ধতি এই শিরোনামে। আমিনুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। যেটা হচ্ছে প্রস্তুতিটা তো আপনাদের দলের তরফ থেকে দুই ধরনের, একটা দল হিসাবে প্রস্তুতি, আবার আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শাসন করছে, সেটার ব্যর্থতা সফলতা, এই দুই দিকটা আপনি ধরে আপনার কি মনে হয় উন্নয়ন এবং ব্যর্থতা কোনটা বেশি প্রভাব ফেলবে আগামী নির্বাচনে? যদি একটা রাজনৈতিক দলের সাফল্য এবং ব্যর্থতা দুটাই সমানভাবে চলে, মানুষ বেছে নিবে যে সাফল্যের ভার বেশি নাকি ব্যর্থতার ভার বেশি। আগামী বুধবার বাংলাদেশ নতুন একটি মাইল ফলকে পা দিবে, সেটা হচ্ছে বাংলাদেশে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। 1902 সালেই প্রথম বাংলাদেশে বিদ্যুৎ আসে ব্রিটিশ আমলে। গত 106 বছরে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হতো 3,500 মেগাওয়াট, আর গত 8 বছরেই সেই বিদ্যুৎ উৎপাদন আজকে 15,000 গিয়ে ঠেকেছে। আমার মনে হয় আগামী নির্বাচনে মানুষ এটাকে বিবেচনায় আনবে। আজকে বিভিন্ন জায়গায় 3 ঘন্টা, 2-3 ঘন্টা, 4 ঘন্টাও বিদ্যুৎ ছিল না ঢাকায়। না, 4 ঘন্টাও বিদ্যুৎ ছিল না। আপনার থাকাকালীন 4 ঘন্টাও বিদ্যুৎ ছিল না। 15,000 বলছেন না? 15,000-এ পা স্পর্শ করে মাইল ফলক। 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ ছিল না, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেটা সারা পৃথিবীতে হতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে 2007-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হতো 3,500। হয়তো এটাতে কোনো সন্দেহ নাই যে আমি বলছি, হ্যাঁ, এটা গেল একটা সাইড। আজকে
ভারতের নোবেল জয়ী অমর্ত্য সেনকেও অকপটে স্বীকার করতে হচ্ছে যে সামাজিক বিভিন্ন সূচকের উন্নয়নে বাংলাদেশ শুধু ভারতকে পেছনে ফেলেনি, এশিয়ার অনেক দেশকেও পেছনে ফেলেছে। এগুলো আগামী নির্বাচনে মানুষ ভাবনার জায়গায় আসবে বলে আমি মনে করি। আজকে যে বিশ্বব্যাংক বাংলাদেশ থেকে পদ্মা সেতুতে অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছিল চুরির মিথ্যা অপবাদ দিয়ে, সে বিশ্বব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু বাংলাদেশে এসে অকপটে বলেছেন যে বিশ্বব্যাংকের ভুল সিদ্ধান্ত ছিল পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করা। এখন কিছু এই আজকে দিয়েছে যে ওরা বাংলাদেশের সাথে আর কোনো বিরোধ নেই। এখন আপনার মনে হচ্ছে পদ্মা সেতু আমি মনে করি এই বিষয়গুলো মানুষ বিবেচনা নেবে। এই যে ধরেন আজকে একটা কথা যদি বলি, আমি আপনাকে আর সময় দিতে পারছি না, বিবেচনায় নিক গভর্নমেন্ট আমরা দেখতে চাই যে জনগণ দেখতে চাই আসলে উন্নয়ন কিনা, মানুষ উন্নয়ন দেখে না। আপনি আমার সাথে কি ব্যবহার করলেন সেটাই ভোটের বাক্সে দেখে, এটা কিন্তু বিরাট কোশ্চেন। জনগণ বিবেচনা নিবে বলে রাজনৈতিক দলের মধ্যে একটা ভীতি কাজ করছে নির্বাচন মোকাবেলা। বিএনপি আসলে নির্বাচনী প্রস্তুতিটা আসলে কেমন দেখছেন আপনি নিজে দলের অভ্যন্তরের লোক হিসাবে? না, বিএনপি তো আসলে নির্বাচনমুখী দল, আর সেই সময় একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে নিয়ম রক্ষার একটা নির্বাচন, পরে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে। সেখান থেকে আওয়ামী লীগ সরে গিয়েছে, যাক তাদের ক্ষমতা কক্ষিগত হয়েছে, তারা আরো বেশি স্ট্রং হয়েছে, সেই জন্য হয়নি, এটা কিন্তু জানে অনেকে। কিন্তু যে বিদ্যুৎ উৎপাদনের কথা বললেন, আপনি বললেন যে বিদ্যুৎ উৎপাদন মানুষ এটা দেখবে 15,000 মেগাওয়াট আর 20,000 মেগাওয়াটের চেয়ে বড় ফ্যাক্টর। আমি ছোট একটা ফ্ল্যাটে থাকি, ভাড়া থাকি, সেইখানে আমি প্রথম 2009 সালে বিদ্যুৎ বিল দিলাম 350 টাকা, এখন 3000-এর উপর অ্যাভারেজ। আইন ভঙ্গ করে 1 বছরে 6 বার বিদ্যুতের দাম বাড়ানো। মানুষ ওইটা বিবেচনা নেবে, মানুষ বিবেচনা নেবে স্বাধীনতার 45 বছর পরে গুম কেন বাংলাদেশ হচ্ছে। মানুষ ওইটা বিবেচনা নেবে যে সাধারণ মানুষের উপরে যখনই চাঁদাবাজি নেয় তখনই তার কিভাবে সম্পত্তি দখল হয়েছে, কিভাবে সে সামাজিক নিরাপত্তাহীনতা ভুগছে, কিভাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা হাওয়া ভবন আপনারা সমালোচনা করবেন এবং সমালোচনার জায়গা থাকলে ডেফিনেটলি সেটা করা দরকার, কিন্তু সুলতান মোহাম্মদ মনসুর একদম পাবলিক ফর্মে 3য় মাত্রায় বলছে সেই সময় ছিল একটা হাওয়া ভবন, এখন সবই খাওয়া ভবন, দেশে খাওয়া ভবন, বিদেশে খাওয়া ভবন, এখন সবই খাওয়া ভবন। খেতে পাচ্ছেন না, হ্যাঁ, যাই হোক, সেটা তার ব্যাপার। তো এইটার সবগুলোরই উত্তর আছে। যার জন্য আরেকটা কথা যেটা আমিন বলল যে এই যে গণ অভ্যুত্থান, অর্থাৎ মানুষ রাস্তায় নামে কিনা, দেখুন কে ধারণা করেছিল যে 2015-16 সালে অথবা 2009 সালের পরে আন্দোলন নামলে তাদেরকে গুলি করা হবে? এইটা তো কখনো কি কল্পনা করে, যেন তেন ভাবে ক্ষমতায় থাকার যে ইচ্ছা। অতএব আরেকটা আমাদের জাতীয় আপনার কি মনে হয় প্রতি 5 বছর পর একটা গণ অভ্যুত্থান করতে হবে কেন? দেখেন, আমি মনে করি বর্তমান সরকারের একটা গুণগত ব্যাপার হচ্ছে যে তারা উন্নয়নমুখী রাজনৈতিক কেন্দ্র এক ধরনের নিয়ে গিয়েছে, একটা দৃষ্টান্তমূলক উন্নয়ন। তো সেটা যদি জনগণ মূল্যায়ন না করে তাহলে সেই ধরনের ফল বাংলাদেশ পাবে। আবার সেই ধরনের যদি জনগণ সেটাকে মূল্যায়ন করে, আজকে ট্রাম্পকে নির্বাচিত করারও তো একটা ফল আমেরিকাবাসী পাবে না? তো সেটাই যদি জনগণের সিদ্ধান্ত। বাট আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অবশ্যই, কিন্তু লোকাল এমপিদের যেই সুশাসনের বিরুদ্ধে যে অবস্থানগুলি আছে, আমি মনে করি 100 এমপি আছে যারা 10 টাকার চাল থেকে শুরু করে সবকিছু বিক্রি করে, তাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ আদারওয়াইজ জাতীয় উন্নয়নের যে লোকাল ইমপ্যাক্ট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি যে এখানে শেষ করতে হচ্ছে আজকে। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। রাত 2টায় অনুষ্ঠানটি পুরো প্রচার হয়, দেখতে পাবেন সবাই। ভালো থাকবেন।